অর্থনৈতিক ক্ষমতায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, নারীর শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নারীকে রাজনৈতিকভাবে নানান রকম অংশগ্রহণের মধ্যে নিয়ে আসা, নারীকে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণে নিয়ে আসা, এগুলো প্রতিটা জিনিসই অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেগুলো আমাদের ক্ষেত্রে আমাদের এগুলো অ্যাচিভ করবার আছে। আর যেখানে সে সহিংসতার শিকার হচ্ছে, সেই সহিংসতাগুলোর বিচার করা, তদন্ত প্রক্রিয়াকে সুষ্ঠু করা, যাতে করে এক ধরনের দৃষ্টান্ত তৈরি হয় যে যারা এই ধরনের কাজ করবে তারা পার পাবে না। কারণ যেহেতু যৌন নিপীড়ন বা নারীর প্রতি নিপীড়নের কোনো তেমন কোনো কার্যকর শাস্তি হতে আমরা দেখি না, তার ফলে এটা বন্ধ হয় না এবং এই বন্ধ না হওয়ার কারণে এক ধরনের ভয়ের সংস্কৃতি তৈরি হয়। আমরা আসলে বাংলাদেশে এখন ঠিক এই সময়টা ধরে যদি চিন্তা করি যে নারী আসলে কী ধরনের সহিংসতার মুখোমুখি হচ্ছে, তখন আমরা দেখতে পাই যে আসলে যদিও বাংলাদেশে বহু বছর রাজনৈতিক নেতৃত্বের জায়গায় নারীরা খুব সামনে ছিলেন, খুব গুরুত্বপূর্ণ পদে ছিলেন দুই একজন, তারপরেও বাংলাদেশের নারীদের বিরুদ্ধে হওয়া দৈনন্দিন সহিংসতা একেবারেই কমেনি। এছাড়াও আমরা দেখতে পাই যে বাংলাদেশের নারীদের বিরুদ্ধে হওয়া নানা রকম বৈষম্য, যেটাকে আমরা লিঙ্গভিত্তিক বৈষম্য বলি, মানে জেন্ডারের কারণে বৈষম্যের শিকার হওয়া, নানা রকম ইনইকুয়ালিটি বা অসাম্য, এগুলো কোনোটাই কমেনি। অনেক ক্ষেত্রে এগুলো বেড়েছে, যদিও কিনা ধরেন স্বাস্থ্য খাতে ম্যাটার্নাল মর্টালিটি হ্রাস কিংবা ইনফ্যান্ট মর্টালিটি হ্রাসের মতো এরকম গুরুত্বপূর্ণ সামাজিক অনেকগুলো খাতে বাংলাদেশ অনেক ভালো করেছে। কিন্তু এই ধরনের ভালো করা তার সাথে নারীর যে রাজনৈতিক অধিকার এবং তার নাগরিক হিসেবে অধিকারের জায়গাটাতে কেন অনুদিত হচ্ছে না বা কেন এগুলোকে আমরা দেখতে পাচ্ছি না, সেটা একটা বড় প্রশ্ন হিসেবে আমাদের সামনে হাজির হচ্ছে। কারণ আমরা এখন একবিংশ শতকের 25 বছর পার করে ফেলেছি এবং আমরা দেখছি যে এই সময়ে এসেও এবং বাংলাদেশে এত লম্বা সময় ধরে পলিটিক্সে নারীর নেতৃত্বস্থানীয় অবস্থান থাকার পরেও নারী আসলে কোনোভাবেই মানে সাধারণ নারীরা, একজন দুইজন নারী নন, বরং সাধারণ নারীরা প্রবলভাবে এই জায়গাগুলোতে যেতে পারছে না। এবং এই যেতে না পারার পেছনে একটা অন্যতম কারণ হচ্ছে, মানে আমরা যদি খুব শ্যালোভাবে চিন্তা করি তাহলে দেখি যে একটা অন্যতম কারণ হচ্ছে তাদের জন্য নিরাপত্তা না থাকা। এবং বলা হয় যে নারী রাজনৈতিকভাবে অংশগ্রহণ করতে পারে না কারণ রাজনীতি আসলে নারীর জায়গা না, এটা পেশি শক্তির জায়গা, টাকা পয়সার খেলার জায়গা, এখানে নারীরা পারবে না। এবং এই পারবে নার পেছনে আসলে তার নিরাপত্তা নেই মানে হচ্ছে নারী নানানভাবে সহিংসতার শিকার হতে পারে। তার মানে আসলে সহিংসতাকে এক ধরনের অস্ত্র হিসেবে ব্যবহার করা যায় নারীকে চুপ করিয়ে দেওয়ার জন্য, তার রাজনৈতিক স্বরকে থামানোর জন্য, এবং তাকে নানাভাবে অবৈধকরণ বা ডিলেজিটিমাইজেশন করার জন্য এটা ব্যবহৃত হচ্ছে। এবং এই ব্যবহার গত 15-16 মাসে আমরা খুবই বৃদ্ধি পেতে দেখেছি এবং নানান জায়গায় বৃদ্ধি পেতে দেখেছি। প্রথমত আমাদের যে রিসেন্ট একটি সার্ভে হয়েছে যেটাকে আমরা বলছি জেন্ডার বেসড ভায়োলেন্সের সার্ভে, ভায়োলেন্স এগেনস্ট উইমেন সার্ভে, সেই সার্ভের রেজাল্ট বলছে যে প্রতি 4 জনে 3 জন নারী সহিংসতার শিকার হচ্ছেন। এবং সহিংসতা তার ঘরের ভেতরে, যেটাকে আমরা ডোমেস্টিক ভায়োলেন্স বলি, যার একটা অংশ রয়েছে ইন্টিমেট পার্টনার ভায়োলেন্স, তার মানে তার স্বামী বা তার যে সঙ্গী তার কাছ থেকে শারীরিক নির্যাতনের শিকার হওয়া। এছাড়া আমরা দেখছি যে কর্মস্থলে নানান ধরনের ভায়োলেন্সের শিকার হয়, অর্থনৈতিক ভায়োলেন্সের শিকার হয়, তার মানে একই কাজে নারী পুরুষ সমান মজুরি পায় না বা সমান সুবিধা পায় না। আবার আমরা দেখছি যে নানানভাবে যৌতুক রিলেটেড বিষয়ে তার উপর সহিংসতা চালানো হয়। বাল্যবিবাহ ইটসেলফ একটা বেআইনি কাজ, কিন্তু সেই বেআইনি কাজটা করার পরে আমরা দেখি যে সেটা আসলে কোন জায়গা থেকে উৎসারিত হয়। যেমন ধরেন যৌতুক বা বাল্যবিবাহ, এই দুটো জিনিসে যারা উদ্বুদ্ধ হচ্ছেন তারা অনেক সময় ভাবেন যে যৌতুক দিলে এবং তাড়াতাড়ি মেয়েদেরকে বিয়ে দিয়ে দিলে তাদের সিকিউরিটি বা নিরাপত্তা নিশ্চিত করা যাবে, তাদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার যে শঙ্কা সেটা থেকে তারা মুক্ত হতে পারবেন। কিন্তু ভাও সার্ভে খুবই ভালোভাবে দেখিয়েছে যে আসলে
এই দুইটা কারণেই বাল্যবিবাহ হলে পরে এবং যৌতুক দিয়ে বিয়ে দিলে পরে দুটো ক্ষেত্রেই নারীর উপর সহিংসতা এবং নিপীড়নের মাত্রা বাড়ে। তার মানে আমরা যাকে কারণ হিসেবে দাঁড় করিয়ে মেয়েদেরকে বিয়ে দেওয়ার ক্ষেত্রে মেয়েদের এই প্রান্তিক অবস্থান তৈরি করছি, নারীদের এই মানে কি বলবো, নারীদেরকে এরকম একটা খাঁচায় বন্দি করে ফেলছি, সেটা আসলে তার নিরাপত্তাকে নিশ্চিত করতে পারছে না, বরং উল্টো তাকে আরও বেশি ভায়োলেন্সের শিকার করে দেওয়ার দিকে তাকে ঠেলে দিচ্ছে, আরও বেশি থ্রেট হয়ে দাঁড়াচ্ছে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ফাইন্ডিংস, আমি মনে করি যেটাকে হাইলাইট করা উচিত। এবং আমরা দেখেছি যে নতুন এক ধরনের ভায়োলেন্সের খুবই একটা বৃদ্ধি ঘটেছে, সেটা হচ্ছে টেকনোলজি বেসড ভায়োলেন্স যেটা, এবং এটা সেক্সুয়াল ভায়োলেন্স এবং এটা হচ্ছে নারীদের বিরুদ্ধে করা হয়, সাইবার বুলিং এবং অনলাইনে নানান রকম সেক্সুয়াল হ্যারাসমেন্ট, এগুলো প্রবলভাবে বৃদ্ধি পেয়েছে, মাত্রা তো বেড়ে গেছে যে আমরা দেখতে পাচ্ছি এটা শুধু আর আগে এক সময় ছিল যে সংস্কৃতি কর্মী নারী যারা অভিনয় করেন, গান বাজনার সাথে যুক্ত, এদেরকে এক ধরনের টার্গেট করে করা হতো। তারপরে দেখলাম যে এটা পলিটিক্যাল মানে লিডার বা রাজনৈতিক নেত্রী যারা, তাদের দিকে গেল। কিন্তু ইদানিং আমরা যেটা দেখছি যে এটা আসলে রাজনৈতিক নেত্রী বা রাজনৈতিকভাবে অ্যাক্টিভ মানুষ হলেই হচ্ছে না, এটা মোটামুটি পুরো সমাজের মধ্যে ছড়িয়ে গেছে যে যে কোনো নারী হলেই সে, এবং তার যদি অনলাইন প্রেজেন্স থাকে এবং তার যদি একটা মতামত থাকে, তার যদি যে কোনো বিষয় সম্পর্কে একটা মতামত থাকে, তখনই কিন্তু তিনি সাইবার বুলিং এবং এই অনলাইন সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হয়ে যাচ্ছেন। আবার কিচ্ছু না থাকলেও এরকম হতে পারে যে তাদেরকে নানাভাবে টার্গেট করা হচ্ছে এবং সেই টার্গেটের বেসিসে তাদেরকে কোণঠাসা করা হচ্ছে, নানান রকমভাবে অনলাইনে হেনস্থা করা হচ্ছে, কারো কারো নামে ফেক অ্যাকাউন্ট খুলে নানান কিছু করা হচ্ছে। আবার ধরেন ইনবক্সে নানান রকম খারাপ প্রস্তাব দেওয়া থেকে শুরু করে, খারাপ ছবি শেয়ার করা থেকে শুরু করে নানান রকমভাবে এই হেনস্থার ধরন অনেক রকম। তারপরে মানে মানুষ দেখছে না এরকম একটা জায়গায় ছবি তুলে সেই ছবিগুলো পোস্ট করা এবং এগুলো বিক্রি করা, এবং এই যে প্রেমের সম্পর্কের মাধ্যমে মেয়েদের ছবি নিয়ে সেই ছবি বিক্রি করা, নানান রকমভাবে এই হেনস্থা এবং হয়রানিগুলো শিকার হচ্ছেন নারীরা। প্রশ্ন উঠতে পারে যে আসলে এটার মানে এইরকমভাবে নারীরা হেনস্থার বা সহিংসতার শিকার কেন হন। আমরা দেখেছি যে অনেক সময় বলা হয় যে নারী যদি শিক্ষা গ্রহণ করে কিংবা সে যদি চাকরি করে তাহলে এই হেনস্থার পরিমাণ কমতে পারে, এই ধরনের একটা হাইপোথিসিস আছে। এবং আমরা দেখছি যে সেটাও কিছুটা এই সার্ভে দিয়ে কি বলা যায় প্রমাণিত হয়েছে। কিন্তু এর সাথে আরও একটা জিনিস যুক্ত করা অত্যন্ত জরুরি, যেটা নিয়ে আমরা খুব কম কথা বলি, সেটা হচ্ছে সার্ভে থেকে দেখা যাচ্ছে যে যেহেতু সার্ভেটা খুব রিপ্রেজেন্টেটিভ, অনেক বড় স্যাম্পল, এই জন্য আমি বারবার সার্ভেটার কথা বলছি, কারণ সার্ভেটা আমাদের অনেক ধরনের ধারণাকে আসলে মজবুত করেছে তথ্য দিয়ে। এখানে লাস্ট যে কথাটা বলা জরুরি সেটা হচ্ছে যে পুরুষরা, তার মানে একটা ডোমেস্টিক স্পেসে নারী এবং পুরুষ, তার মধ্যে পুরুষ যদি এডুকেটেড হয় তাহলে নারীর প্রতি সহিংসতার সম্ভাবনা কমে যায়। তার মানে এই পুরো সিনারিও থেকে পুরুষকে বাদ রেখে, এটা শুধু একটা নারীর বিষয়, নারীর বিরুদ্ধে সহিংসতা, এই ধারণাটা থেকে আমাদেরকে অনেক আগে থেকেই বের হওয়ার প্রচেষ্টা আছে। কিন্তু এটা একদম পরিষ্কার করে দিয়েছে যে পুরুষদেরকে শিক্ষিত করা এবং পুরুষদেরকে এই সহিংসতার বিরুদ্ধে সচেতন করাটা একটা অন্যতম উপায় সহিংসতাকে কমানো। কিন্তু আমরা যদি আরেকটু গভীরে তলিয়ে দেখি তাহলে দুটো জিনিস আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে নারীকে আসলে কিভাবে পারসিভ করা হয় বা দেখা হয়। এক তো হচ্ছে নারীকে দেখা হয় একটা অবজেক্ট হিসেবে। যদি নারীকে অবজেক্ট হিসেবে দেখা হয়, যেটা প্যাট্রিয়ার্কির গেজ বা পিতৃতন্ত্র এভাবে নারীকে দেখে যে সে হয় পিতৃতন্ত্রের মালিকানাধীন একটি বস্তু অথবা একটি সম্পদ অথবা একটি সম্পত্তি, যার একটা সেক্সুয়াল অবজেক্টও বটে, যেটার এক ধরনের সেক্সুয়াল কি বলবো, একটা এক ধরনের যৌনতা সম্পর্কিত ব্যাপার আছে। এই যে ধারণাটা, এটি পিতৃতন্ত্রের ধারণা, এবং এই ধারণাগুলো নারীকে এই ধরনের আক্রমণের শিকার করে তোলার ক্ষেত্রে, তাকে প্রান্তিক করে রাখার ক্ষেত্রে, তার সাবজেক্ট পজিশন তৈরি না হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সুতরাং আমরা যে এত ধরনের সহিংসতা, পার্টিসিপেশনের অভাব, ডিসক্রিমিনেশন, বৈষম্য যা কিছু বললাম, তার তলায় কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ যে প্যাট্রিয়ার্কি, যেটা
যেটা অনেক পুরনো একটা ব্যবস্থা, সেটার দিকে আমাদের নজর ফেরাতে হবে। এবং তার সাথে এটাও মনে রাখতে হবে যে আমরা যেহেতু একটি পুঁজিবাদী অর্থনৈতিক দুনিয়াতে বসবাস করি, পুঁজিবাদ প্যাট্রিয়ার্কিকে ব্যবহার করে। প্যাট্রিয়ার্কির এই যে গেজ, যে নারী একটা অবজেক্ট মাত্র এবং নারীর শরীর ব্যবহার করে পুরুষকে দিয়ে অনেক কিছু করানো যায় এবং সমাজকে দিয়ে অনেক কিছু করানো যায়, এটা যেহেতু এক ধরনের ধারণা এবং সেই ধারণাটাকে কাজে লাগায় পুঁজিবাদ, এবং সে কাজে লাগিয়ে নারীকে সেই অবজেক্টিফিকেশনের জায়গা থেকে সে ব্যবহার করে। পুঁজিবাদ নারীর শরীরকে ব্যবহার করে এবং এই যে শরীরকে ব্যবহার করা, সেটার ভোক্তা হয়ে দাঁড়ায় এই সহিংসতাকারী পুরুষগণ এবং কোনো কোনো ক্ষেত্রে নারীরাও, যারা প্যাট্রিয়ার্কি এবং এই ক্যাপিটালিজমের কি বলবো এক ধরনের এনেবলার হিসেবে কাজ করে। মানে রাষ্ট্রের মূল কাজ হচ্ছে তার সকল নাগরিকের মর্যাদা নিশ্চিত করা, নাগরিক অধিকার দেয়া। এই জায়গা থেকে রাষ্ট্রের আসলে অন্যতম দায়িত্ব বাংলাদেশের 51 ভাগ যে নারী, বাংলাদেশের যে জনসংখ্যার 51 নারী, সেই 51 নারীর অধিকার এবং তার সহিংসতা মুক্ত একটি মর্যাদাপূর্ণ জীবন পাওয়ার যে তার অধিকার, সেটা তারা নিশ্চিত করবে। এবং এটা করার ক্ষেত্রে তার অর্থনৈতিক ক্ষমতায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, নারীর শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং নারীকে রাজনৈতিকভাবে নানান রকম অংশগ্রহণের মধ্যে নিয়ে আসা, নারীকে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণে নিয়ে আসা, এগুলো প্রতিটা জিনিসই অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেগুলো আমাদের ক্ষেত্রে আমাদের এগুলো অ্যাচিভ করবার আছে। আর যেখানে সে সহিংসতার শিকার হচ্ছে, সেই সহিংসতাগুলোর বিচার করা, তদন্ত প্রক্রিয়াকে সুষ্ঠু করা, যাতে করে এক ধরনের দৃষ্টান্ত তৈরি হয় যে যারা এই ধরনের কাজ করবে তারা পার পাবে না। কারণ যেহেতু যৌন নিপীড়ন বা নারীর প্রতি নিপীড়নের কোনো তেমন কোনো কার্যকর শাস্তি হতে আমরা দেখি না, তার ফলে এটা বন্ধ হয় না, এবং এই বন্ধ না হওয়ার কারণে এক ধরনের ভয়ের সংস্কৃতি তৈরি হয় এবং নারীর চলাচলের উপরে, তার স্বাধীনতার উপরে, তার জামা কাপড়ের উপরে, তার মানে সে হিজাব পরবে নাকি টি শার্ট পরবে, এই সমস্ত কিছুর উপরে অন্যের মতামত চাপিয়ে দেওয়ার প্রবণতা তৈরি হয়, যার কোনোটা করবার অধিকার কারোই নাই। যেমন কে হিজাব পরবে সেটা যেমন অন্য কেউ বলে দিতে পারে না, ঠিক একইভাবে কে টি শার্ট পরবে সেটাও অন্য কেউ বলে দিতে পারে না। সুতরাং সেই অর্থে যদি আমরা চিন্তা করি যে রোকেয়া সাখাওয়াত হোসেন যেই কাজ শুরু করেছিলেন, বা তারও আগে নবাব ফয়জুন্নেসা যে কাজ শুরু করেছিলেন, সে মানে একটা সম্পদের 50 বেশি মানুষকে পিছিয়ে রেখে আপনি কোনোভাবেই সেই দেশটাকে আগাতে পারবেন না, এটা আমাদের মনে রাখা প্রয়োজন। এবং এই 50 বেশি নারীকে তার সমস্ত সুযোগ, তার সমস্ত অধিকার দিতে হবে, যেন সে সমমর্যাদা সম্পন্ন সহনাগরিক হিসেবে এই দেশে তার অধিকার নিয়ে বেঁচে থাকতে পারে। সেটাই আমরা নতুন বছরে আশা করি যে কোনো সরকারের কাছ থেকে, নতুন যারা নির্বাচিত হয়ে আসবেন সেই সরকারের কাছ থেকেও। সুতরাং নারীর জন্য নিরাপত্তা, নারীর জন্য সমমর্যাদা, তার অর্থনৈতিক উন্নতি, তার শিক্ষার সুযোগ, এবং সর্বোপরি রাজনীতিতে এবং সিদ্ধান্ত গ্রহণে তার যে অংশগ্রহণ, সেই অংশগ্রহণকে সর্বোচ্চ পর্যায়ে নিতে হবে, তার জনসংখ্যার অনুপাতে নিতে হবে, এটাই আমরা আশা করি।